বর্তমান প্যারিসে যাবার জন্য কোনো সুযোগও পাচ্ছে না। তবুও মাথায় বুদ্ধি এসেছিল আরশিকে নিয়ে হানিমুনে যাবে, কিন্তু এই মেয়েটা নাছোড়বান্দা। সে প্যারিসে যাবে না, গেলে সুইজারল্যান্ড বা অন্য কোথাও যাবে। ইরফান খুব ভালোভাবে বুঝতে পারছে যে মেয়েটি ইচ্ছে করে করছে এমন, তাই সেও বলে দিয়েছে হানিমুনে কোথাও যাবে না তারা। ব্যাস, এই নিয়ে এখন তাদের মধ্যে মনোমালিন্য চলছে। অবশ্য এতে ইরফানের যায় আসে না। চিতই পিঠা বানানোর সকল উপকরণ প্রস্তুত রেখেছে নীলা এবং ইকরা। আজ তাদের ইউনিভার্সিটি অফ। নীলা অবশ্যই ইকরাকে সবটা বুঝিয়ে দিয়ে নিজে ইউনিভার্সিটি থেকে পাওয়া একটি প্রজেক্ট করতে যাবে। গতকাল ইউনিভার্সিটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দিয়েছে। এই প্রজেক্ট যে প্রথম হতে পারবে তারা ফুল স্কলারশিপে পড়তে পারবে ইউনিভার্সিটিতে। আর নীলার যে করেই হোক এই প্রজেক্টে উত্তীর্ণ হতে হবে, কারণ নিজ যোগ্যতায় নিজের প্রয়োজন মেটানোর আনন্দই আলাদা। তাই তো প্রজেক্ট পাওয়ার পর থেকেই এই প্রজেক্টের প্রতি জান লাগিয়ে দিয়েছে। ও হ্যাঁ, ইকরা এবং নীলা অ্যানুয়াল ফাংশনে বেস্ট ড্রেসিং সেন্সের জন্য বাছাইকৃত হয়েছে এবং প্রাইজও পেয়েছে। গতকালই অ্যাসেম্বলিতে ঘোষণা করে সবার সামনে তাদেরকে উপহার দেওয়া হয়েছে। কিন্তু নীলার মধ্যে একটা আক্ষেপ রয়ে গেল যে সেই দিন লিসা মানে সে অহংকারী মেয়েটি আসেনি। না হলে নীলা মেয়েটির সামনে দাঁড়িয়ে বারবার নিজের প্রাইজ নিয়ে ঘুরে বেড়াতো। প্রজেক্টের কাজ করছে মন দিয়ে নীলা। 3 ঘন্টা ভরে লেগেছিল কাজে। এখন আর মন বসছে না, তাই চেয়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে বাহিরের সুন্দর দৃশ্য দেখতে লাগলো। আইফেল টাওয়ার আগে শুধু ফোনে এবং টিভিতে দেখেছে, এবং এখন নিজের রুমের জানালা দিয়েই দেখতে পাচ্ছে। আসার পর একবারও কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে নিজেকে মানাতে মানাতে অনেকটা সময় কেটে গিয়েছিল। তার উপরে আবার ইকরা একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এখন মন বলছে কোথাও ঘুরতে যেতে। কিন্তু তার এখানে আপন বলতে তো কেউ নেই। কথাটি ভাবতে হঠাৎ তার টনক নড়ে পড়ল। সে তো ভুল ভাবছে, তার তো খুব কাছের একজন আছে এখানে। কিন্তু আফসোস এইটাই যে সে জানে না তার সে কাছের মানুষটি এখন কোথায় আছে। তার মিনুফুপু। হ্যাঁ, নীলা সব কিছু জানে। সেদিন প্যারিসে আসার আগেই তার বাবার রুম থেকে একটি ডায়েরি পেয়েছিল এবং সেটি সম্পূর্ণ পড়ে ফেলেছিল। এখানে তার বাবা নিজের ছোট বোনকে নিয়ে অনেক কিছু লিখেছে। ছোট বোনের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা, রাগ, অভিমান সমস্ত কিছু সেই ডায়েরিতে লেখা ছিল। এখানে তার ফুপির একটা ছবিও ছিল। নীলা সেই ছবিটা আসার সময় নিজের সাথে নিয়ে এসেছে। খুব ইচ্ছে করছে নিজের ফুপির সাথে দেখা করতে। এত বড় দেশে সে নিজের ফুপিকে কি করে চিনবে, কি করে খুঁজে বের করবে? তার জন্য অন্তত একটা পরিচিত মানুষ তার প্রয়োজন। এই দেশে তার কোনো পরিচিত মানুষ নেই। হঠাৎ মনে পড়ল একজন ব্যক্তির কথা। একমাত্র এই ব্যক্তিটি তাকে সাহায্য করতে পারবে। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে চট করে নিজের ব্যাগ থেকে সে কার্ডটি বের করলো এবং কার্ডে থাকা নাম্বারটিতে কল লাগালো। 2 বার রিং হতে অপর পাশের মানুষটি ফোন ধরল। নীলা নিজের পরিচয় দিতে মানুষটি খুব ভালোভাবে তার সাথে কথা বলল। সে বলল তার খুব প্রয়োজন। লোকটি বলল সে তার যথাসম্ভব চেষ্টা করবে সাহায্য করার জন্য। তারপর আর কি, দুজনে মিলে দেখা করার সিদ্ধান্ত নিল। আইফেল টাওয়ারের ব্রিজের উপরে তারা দেখা করবে। কিন্তু এখন না, লোকটির ইদানিং কিছু সার্জারি আছে। নেক্সট উইকেন্ডে দেখা করবে তারা। মিহাল মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। তার মাথার চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে তার মা এবং নিজের ছোটবেলার কাহিনী শোনাচ্ছে। তার বেশ ভালোই লাগে নিজের মামা বাড়ির কাহিনী শুনতে। তার মায়ের কথায় এতটুকু স্পষ্টতর যে তার মামারা তার মাকে অনেকটাই ভালোবাসতো, হয়তো এখনো ভালোবাসে। অতীতের কথা বলতে বলতে হঠাৎ তার মা বলে উঠলেন, নিলয় ভাইয়ের মেয়েটি হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। কি নাম রেখেছে কে জানে, হয়তো ভাইয়ের নামের সাথে মিলিয়ে কিছু একটা রাখা হয়েছে। ইস, যদি মেয়েটাকে আরেকবার বুকে নিয়ে আদর করতে পারতাম তাহলে পরাণটা জুড়িয়ে দিত। মিহাল আর কথা শুনে নিজের মাথা উপরে তুলে ফেলল মায়ের কোল থেকে। তারপর মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকিয়ে স্নিগ্ধ স্বরে বলল, তার তুমি যদি থাকতে তাহলে সে ছোট্ট মেয়েটির নাম কি দিতে? মা কিছুক্ষণ চিন্তা করে তারপরে জবাব দিল, আমার নীল রং খুব পছন্দের, আবার ভাইয়ের নামও নিলয়। অবশ্যই আমি তার নাম নীলা দিতাম। নীলা মির্জা নামটা কিন্তু বেশ মানাতো। মিহাল ঈষৎ হাসল, মনে মনে বলল, নিজে তোমার এবং তোমার ভাইদের মনের অনেক মিল আছে, তাই তো মেয়েটির নাম নীলা মির্জা রাখা হয়েছে। কিন্তু আমার জন্য সে সবসময় নীলাঞ্জনা থাকবে, এবং মাঝে মধ্যে নীলা রানী অথবা ঝাঁসিকি রানী। এবং আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই তুমি সে ছোট্ট মেয়েটিকে আবার বুকে জড়িয়ে নিতে পারবে। ছেলেকে কিছু বলতে না দেখে এবং একা একা ঈষৎ হাসতে দেখে মীরা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? কারো প্রেমে পড়েছিস নাকি? কাউকে ভালো লাগলে আমাকে বলে ফেল। আশা করি তোর পছন্দ কখনোই খারাপ হবে না। আমি হাসি মুখে মেনে নিব।
মিহাল ঠোঁট কামড়ে হাসলো। তার মা কত দূর চলে গেছে, কিন্তু আসলে কি সে কাউকে পছন্দ করে? নিজের মনকে জিজ্ঞাসা করলো চোখ বন্ধ করে। চোখ বুঝতেই তার চোখের সামনে ভাসমান হয়ে এলো একজোড়া মায়াবী চোখ, তারপর মায়াবী মুখোশী তেজে অঙ্গিভঙ্গি। সে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। হবে মাত্রই সে নীলার চেহারা দেখতে পেল না, চাইতেও মুখে হাসি ফুটে উঠল। ইসরাতুল মিনা মির্জা ছেলের এহেন কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেলেন। মনে হচ্ছে ছেলেটার মাথা গিয়েছে। তিনি ছেলের মাথায় হাত দিয়ে বললেন, মিহাল বাবা, তুই একটু খোলা আকাশের নিচে ঘুরে আয়। হেসে ছাদে চলে গেল। নীলা এবং ইকরা ইউনিভার্সিটিতে এসেছে। দুজন মিলে করিডর দিয়ে হাঁটছে, এমন সময় সামনে দিয়ে মিহাল হেঁটে আসছে। তাদেরকে ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। নীলা এবং ইকরা উভয়ই সালাম দিল। মিহাল সালামের জবাব দিয়ে ইকরার হাল জিজ্ঞাসা করল। ইকরা ভদ্রমেয়ের মতন জবাব দিল। নীলা এদিক সেদিক তাকিয়ে আছে, কিন্তু সে তো জানি না বাজ পাখির ন্যায় একজোড়া চোখ তাকে দেখেই যাচ্ছে। মিহাল গলা খাকারি দিয়ে বলল, আমি কিছুদিনের জন্য ট্রেনিং নিতে শহরের বাইরে যাচ্ছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। এইবার নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা পেশিবহুল সুদর্শন লোকটির পানে দৃষ্টিপাত করল। পরনে তার কালো প্যান্ট এবং সাদা টি শার্ট এবং হালকা খয়েরি রঙের ড্যানিং জ্যাকেট। বেশ ভালোই মানিয়েছে লোকটিকে এই পোশাকে। নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিল সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটির ওপর। ঘন কালো সিল্কি চুল, খাড়া নাক, দীর্ঘদেহী অবয়ব, ইগলের মতো তীক্ষ্ণ চাহনি বা শান্ত কিন্তু দৃঢ় ভঙ্গি এবং পেশিবহুল সুগঠিত শরীর। ঠোঁটের কোণে লেগে থাকা সেই মৃদু হাসিটি যেন এক নিমিষে হৃদয়ে বসন্ত নামাতে পারে। নীলার ভেতরটা কেঁপে উঠল। এ কিসের ইঙ্গিত জানা নেই তার। মিহাল পকেট থেকে একটি কার্ড বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বলল, যদি কোনো সমস্যা হয় এবং নিজেরা সামলাতে না পারো তাহলে আমাকে কল করো। নীলা পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে কার্ডটি নিয়ে নেয়। এমন না যে লোকটি তার নজর করেছে, বরং বিষয়টি এমন যে লোকটি তাকে অবাক করে তুলছে। বেল পড়তেই নীলা আর ইকরা মিহালের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের ক্লাসের দিকে চলে যেতে লাগলো। মিহাল এক দৃষ্টিতে তার নীলাঞ্জনা চলে যাওয়ার দিকে দেখতে লাগলো। মুখে তার মিষ্টি হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল ইরফান নামক হাতির লম্বা সুরের মতো দেখতে কেউ তার নীলাঞ্জনাকে বিয়ে করে ফেলেছে। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল। তার বড্ড জলে এ কথাটা মনে পড়তেই অন্তরখানা পুড়ে কয়লা হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে নিল, যে করেই হোক নীলাকে নিজের করে ছাড়বে, আর দূরে যেতে দেবে না। এটা যদি তার প্রতি তার সহানুভূতি হয় তাহলে সহানুভূতি, মায়া হলে মায়াই, আর ভালোবাসা হলে ভালোবাসাই। কিন্তু নীলা কেবল তার, সে অতীত নিয়ে পরোয়া করবে না নীলা বিবাহিত কিনা। কিন্তু নীলার বর্তমান তার সাথে জড়িয়ে গেছে এবং সে ভবিষ্যৎ তার সাথেই জড়িয়ে ফেলবে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মনে মনে এসব পরিকল্পনা করে বাঁকা হেসে ইউনিভার্সিটি ত্যাগ করলো। লিসা ইউনিভার্সিটিতে এসেছে, কিন্তু মাথায় উইক পড়েছে। নীলা হাসলো। লিসা এসে নীলার মুখোমুখি দাঁড়িয়ে বলল। নীলা বাঁকা হাসলো। তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, বরং মনে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এই মুহূর্তে কোনো কৌতুক বলছে। সে নিজের হাসিকে আয়ত্ত টেনে বলতে শুরু করলো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি উঠানোর মেয়ে আমি না। পায়ের নিচে পিষে ফেলে সমস্ত ঘি এক নিমিষে বের করে ফেলাম আমি, নীলা মির্জা। বলেই হনহনিয়ে চলে গেল। লিসার মুখ অপমানে থমথমে হয়ে গেল। মেয়েটাকে যতবার অপমান করতে যাচ্ছে ততবার সে নিজে অপমানিত হয়ে আসছে। এই অপমান আর সহ্য করতে পারছে না, কিছু একটা তো করতেই হবে। সে বুঝে গিয়েছে মেয়েটা খুবই সাহসী। মেয়েটিকে আঘাত করতে হলে সে দুর্বল জায়গায় আঘাত করতে হবে, ভেঙে ফেলতে হবে মেয়েটিকে, এবং তার জন্য অনেক পরিকল্পনা করতে হবে। লিসা সেই পরিকল্পনা শুরু করলো। প্যারিসে বর্তমান আবহাওয়া যেন একটি সাদা কালো চলচ্চিত্র, যেখানে শৈল্পিক বিষণ্ণতার মাঝে উষ্ণ কফির কাপে চুমুক দেওয়ার আমন্ত্রণ লুকিয়ে আছে। আকাশ মেঘলার সাথে হালকা বাতাস এবং আর্দ্রতা যা শীতের আমেজকে আরও গম্ভীর করে তুলেছে। কুয়াশাচ্ছন্ন সকাল ও মেঘাচ্ছন্ন দিনের এই বিষণ্ণ রূপ। নীলা দিন রাত পরিশ্রম করছে কেবল তার সেই প্রজেক্টের জন্য। এসব কারণে পিঠার ব্যবসাটা শুরু করতে পারছে না। ইকরার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে তার এই প্রজেক্টের কাজ শেষ হলে পিঠার ব্যবসা শুরু করবে। বেশি খেতে চাইলে দেখা যাবে বদহজম হবে। নীলার 5 রাত যাবৎ ভালো করে ঘুমায়নি শুধুমাত্র এই প্রজেক্টের কাজ ভালোভাবে করার জন্য। আসলে এই প্রজেক্টের কাজ অনেকেই গ্রুপ হিসেবে করছে, কম হলেও 2 জন গ্রুপ হিসেবে করছে, অর্থাৎ একজন ফ্রেন্ড আরেকজনের সাহায্য করে আরেকজনের প্রজেক্ট শেষ করছে, তো আবার যার প্রজেক্ট শেষ হচ্ছে সেই জন আবার আরেকজনের সাহায্য করছে। কিন্তু যেহেতু নীলা নতুন এসেছে, তার তেমন কারোর সাথে ভালো বন্ডিং এখনও তৈরি হয়নি, সেজন্য তার কাজ সে তাকে নিজে একাই করতে হচ্ছে।
অবশ্য ইকরা তাকে তারপরও সাহায্য করছে, কিন্তু যেহেতু ইকরার এই বিষয়ে নেই, তাই এই বিষয় সম্পর্কে ইকরার তেমন ধারণা নেই। নীলা ইকরাকে যা বলছে ইকরা কেবল তা তা করে সাহায্য করছে। শীতের কনকনে রাতে ডাস্কে বসে প্রজেক্টের কাজে আচ্ছন্ন নীলা। তার ভালোই লাগে নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতে। এতে করে অতীতের কোনো বাতাস তাকে ছুঁয়ে যেতে পারে না। অতীতের কথা মনে পড়লে তার দুঃখ পাবার বদলে হাসি পায় নিজের বোকামি দেখে। এখন অবশ্য সবাই তাকে হার্টলিস স্বার্থপর ভাবে, কিন্তু এতে তার আসে যায় না। যেভাবে থাকলে নিজেকে সুখী রাখা যাবে সেভাবেই মানুষের থাকা উচিত। এই দুনিয়া তো ক্ষণিকের, কে কখন মৃত্যুবরণ করবে তা কেউ জানে না। তাহলে এই অনিশ্চয়তার জীবনে নিজেকে কষ্ট দেবার কোনো মানে নেই, তাও আবার অন্য কারোর কারণে। আবার অন্যকে কষ্ট দিয়ে নিজেও কখনো সুখে থাকা যায় না। সব থেকে ভালো হয় কাউকে পরোয়া না করে নিজের সুখের পেছনে ছোটা। অবশ্য পৃথিবীর মানুষকে পরোয়া না করলে খুশির পেছনে দৌড়াতে হয় না, বরং খুশি নিজে এসে গ্রাস করে। ইকরা নিজের রুমে বসে বাংলাদেশি স্কুল ফ্রেন্ডের সাথে গ্রুপে কথা বলছে। সে উৎসাহিত হয়ে বলল, আমি আমার বান্ধবীর সাথে প্যারিসে চিতই পিঠার বিজনেস করব। তার এই কথাটি বলতে দেরি হলো না, সাথে সাথেই তার বান্ধবীরা অট্টহাসিতেই ফেটে পড়ল। এতে অবশ্য ইকরা অনেকটা অপমানিত বোধ করলো। এখানে হাসার কি আছে, সে লজিকটা সে ঠিক বুঝতে পারল না। তার এক বান্ধবী হাসতে হাসতে বলল, শুধু শুধু চিতই পিঠার ব্যবসা করে কেমনে নিজের প্রেস্টিজ নষ্ট করবে? এত ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিস, কফি শপে জব নিবি, সেটাতে এক ধরনের অ্যাটিটিউড থাকে। অথবা লাইব্রেরিতে কিংবা কোনো সুপার মার্কেটে জব নিবি, শুধু শুধু রাস্তায় দাঁড়িয়ে কেন পিঠে বিক্রি করতে যাবি? এসব লো মেন্টালিটি কোথা থেকে আসে? ইকরার অন্যান্য বান্ধবীরা সায় দিল এই মিটির কথায়। ইকরা তেলে বেগুনে জ্বলে উঠল। সে রুষ্টস্বরে প্রতিবাদ জানাল, লো মেন্টালিটি আমার না, বরং তোদের। কোনো কাজ ছোট নয়, সকল কাজের নিজস্ব মর্যাদা আছে। বাবার টাকায় ফোটাঙ্গিরি করার থেকে অনেক ভালো নিজে ইনকাম করা। আর ইনকাম যদি হয় হালালভাবে তাহলে তো কোনো কথাই নেই। তাই দয়া করে এসব চিপ অ্যান্ড লেম এক্সকিউজ যুক্ত কথা আমার সাথে বলবি না, রাখি। বলে ইকরা মুখের উপরে ফোন কেটে দিল। তার রাগে গা জ্বলে যাচ্ছে। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নীলা রুমে চলে গেল। নীলাকে সম্পূর্ণ ঘটনা বললে হয়তো তার মন একটু শান্তি পাবে। নীলা তখনও কাজে মগ্ন ছিল। এমন সময় ইকরা নীলার রুমে প্রবেশ করে ধপ করে বিছানায় বসে পড়ল এবং একটু আগে যা হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। নীলার হাতে কাজে ব্যস্ত থাকলেও কান খাড়া ছিল ইকরা কথা শোনার জন্য। শুনে শেষ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো এবং বলতে শুরু করলো, মানুষের কথায় কান দিলে সবসময় পিছিয়ে থাকতে হবে। এখন তুই কি চাস আজীবন পিছিয়ে থেকে বাবা মায়ের ঘাড়ে বসে বসে খেতে? তারপর আবার বাবা মা নিজের ঘাড় থেকে নামিয়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেবে, যাকে আবার স্বামী হিসেবে পরিচিত হতে হবে। এবং সেই স্বামীর ঘাড়ে বসে বসে খেতেও কি খুব ভালো লাগবে? নিজের কোনো যোগ্যতা থাকবে না, নিজের কোনো ইনকাম থাকবে না, নিজের কোনো ইচ্ছে থাকবে না, নিজের কোনো মর্যাদা থাকবে না। এমন জীবন রাখার থেকে তো মরে যাওয়া অনেক ভালো নয় কি? একটা কথা মাথায় রাখবি, বাংলাদেশের মানুষের আসল সমস্যা হলো তারা মানুষ সবার আগে বাঙালি হয়ে যায়। এক বাঙালি আরেক বাঙালিকে দমিয়ে রাখে। কিন্তু যদি তারা বাঙালি না হয়ে প্রকৃত মানুষ হতে পারে, তাহলে আরেকজনকে সহায়তা করে। তাই তো সব মানুষের কথায় কান দিবি না এবং ভেঙেও পড়বি না। আমি আছি তো, তাই না? ইকরা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে নীলার কথা শুনছিল। নীলার বলা শেষ কথা শুনে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বিছানা ছেড়ে উঠে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরল এবং নীলার গালে চুমু খেল। নীলা শব্দ করে হেসে উঠল। ইকরা জিজ্ঞেস করল, কালকে তো তোদের ডিপার্টমেন্টে সবার অফ, তাই না? নীলা মাথা বাঁকিয়ে নিজের কাজ করতে করতে জবাব দিল, ইকরা, হ্যাঁ, কারণ কালকের পরের দিন প্রজেক্ট নিয়ে দেখাতে হবে এবং সেই দিন যার প্রজেক্ট বেস্ট হবে তাকে সিলেক্ট করা হবে। এই জন্য কালকে আমাদের অফ। তোর একা একা যেতে হবে। হেসে বলল। সমস্যা নেই, আমি একা যেতে পারবো। তারপর ইকরা নীলাকে কিছুক্ষণ প্রজেক্টের কাজে সাহায্য করে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। নীলা কার্ডবোর্ডের বক্স বানাচ্ছে। বাক্সের ভেতরে বাইরে থাকবে পুরনো ছবি, হাতে লেখা নোট, কাপড়ের ছোট টুকরো, ম্যাপের অংশ, শুকনো ফুল। প্রজেক্টটির নাম মেমোরি প্রজেক্ট, কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে কার লেখা হাতের নোট সব থেকে বেশি ইউনিক এবং শ্রেষ্ঠ হবে এবং শুকনো ফুল সব থেকে সস্তা হবে, সেই প্রজেক্টটি জিতবে। নীলা যে সব থেকে প্রিয় জবা ফুল ব্যবহার করেছে, বাংলাদেশ থেকে আসার সময় বাড়ির কাছ থেকে অনেকগুলো জবা ফুল ছিঁড়ে এনেছিল, সেগুলো ডায়েরির ভাঁজে রেখে দিয়েছিল। সেই শুকনো ফুল ব্যবহার করেছে। আজ ইউনিভার্সিটিতে সেরা প্রজেক্ট সিলেক্ট করার দিন। সবাই নিজেদের মতন প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছে।
লিসা খুব দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছে এই প্রজেক্টের জন্য। প্রফেসর এসে ক্লাসরুমে একে একে সবার প্রজেক্ট দেখতে লাগলেন এবং প্রজেক্টে মার্ক দিতে লাগলেন। সবাই এক জায়গায় ভুল করেছে, সেটা হলো সবাই দামি ফুল ব্যবহার করেছে, কিন্তু প্রজেক্টের শর্ত ছিল কম দামি ফুল ব্যবহার করার, এবং সব থেকে বেশি দামি ফুল ব্যবহার করেছে লিসা, আর তার জন্যই সে এই প্রজেক্টে 0 মার্ক পেয়েছে। এতে যেন তার অহংকার দমন হলো। সে ভীষণ রকম চেতে গেল এই প্রফেসরের উপর এবং অপেক্ষা করতে লাগলো কে এটা দেখার জন্য যে কে হাইস্ট মার্ক পায়। প্রফেসর যখন নীলার প্রজেক্ট দেখতে লাগলো তখন হিবিস্কাস ফুল দেখে বেশ অবাক হলো, কারণ এই ফুলটির দাম খুবই কম। আর প্রজেক্টরে নীলা খুব সুন্দরভাবে গুছিয়েছে। স্বরূপ নীলা প্রথম হলো এই প্রজেক্টে, একটি ছেলে দ্বিতীয় হলো এবং একটি মেয়ে তৃতীয় হলো। এইভাবে এই প্রজেক্টের বিজয় ঘোষণা করা হলো নীলাকে। সবাই নীলার জন্য তালি বাজালো, কেবল লিসা বাদে। সেই শুধু এই নীলার এই মেয়েটির উন্নতি দেখে চটে গেছে। নিজের কাজে শেষ করে প্রফেসর ক্লাসরুম থেকে বের হয়ে পড়ল। এখন সবাই যার যার প্রজেক্ট নিয়ে বাড়ি ফিরে যাবে। কালকে প্রাইজ দেওয়ার সময় আবার প্রজেক্ট আনতে হবে সবার বলতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যারা তাদের। প্রিন্সিপাল নিচোখে প্রজেক্টটি দেখে তারপর শুধু প্রাইজ দিবে। নীলা যেই না নিজের প্রজেক্ট নিয়ে ক্লাসরুম থেকে বের হতে নেবে, অমনি লিজা নিজের এক ফ্রেন্ডকে নীলার উপরে বেশ জোরে সোরে ধাক্কা দিল। ফলস্বরূপ নীলার হাত থেকে প্রজেক্ট মাটিতে পড়ে ভেঙে গেল। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগলো। কারোরই অজানা নয় যে লিসা এটা ইচ্ছে করে করেছে। নীলা খানিকের জন্য স্তব্ধ হয়ে গেল। 1 সপ্তাহ যাবৎ তার রাত জেগে করা প্রজেক্ট এক নিমিষেই ভেঙে গেল। কালকে তো এই প্রজেক্টটা আনতে পারলে এসে প্রাইজ পাবে না, আর না পাবে ফুল স্কলারশিপ। সব থেকে বড় কথা হলো তার পরিশ্রম বৃথা গেল। প্রজেক্টটি 1 সপ্তাহ ধরে বানিয়েছিল, সেই প্রজেক্টের কি করে সে এক রাতে বানাবে? লিসা ইনোসেন্ট ভাবে নীলার কাছে গিয়ে বলল। কথাগুলো বলে গটগট করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্লাসরুমের বাকি সদস্যরা নীলাকে এসে সান্ত্বনা দিল এবং নীলাকে বলল প্রফেসরের সাথে কথা বলে যেন ম্যানেজ করতে পারে। নীলা আর দেরি না করে নিজেকে সামলে প্রফেসরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। করিডর দিয়ে হাঁটতে লাগলো এবং দেখলো সেই প্রফেসর তার ইকোনমিক প্রফেসর মিহালের সাথে কথা বলছে। নিজের অজান্তেই নীলা বলে উঠল, তাহলে উনি 1 সপ্তাহ পর ফিরলো? হ্যাঁ, মিহাল তার ট্রেনিংয়ের জন্য এই 1 সপ্তাহ ইউনিভার্সিটিতে ছিল না, আউট অফ সিটি ছিল। গত রাত ফিরেছে এবং আজকে ইউনিভার্সিটিতে চলে এসেছে। অবশ্য সে নিজের লোক নিয়ে ঠিকই খবর রেখেছিল নীলার। মিহাল নীলাকে এই দিকে আসতে দেখে থমকে গেল। আজ কতদিন পর মেয়েটিকে দেখছে, সে অশান্ত মন নিমিষেই শান্ত হলো। নীলা তাদের দিকে এসে সেই প্রফেসরকে ডাক দিল। দুজনে এইবার নীলার দিকে তাকালো। মিহাল অবশ্য নীলাকে দেখে বেশ অবাক হলো, কারণ সবসময় মেয়েটির চেহারায় তেজ স্পষ্ট আছে, কিন্তু আজ চেহারায় কেমন জানি বিষণ্ণতা ছেয়ে আছে। মিহালের মন বলছে কিছু একটা হয়েছে তার নীলাঞ্জনার সাথে। ইউনিভার্সিটিতে তার নীলাঞ্জনার সাথে যদি কিছু হয়ে থাকে, তার পিছনে একমাত্র ব্যক্তি থাকলে সেটি হবে লিসা। মিহাল মনে মনে বলল, নীলাঞ্জনা যদি তোমার মনের বিষণ্ণতার পেছনে লিসার হাত থাকে, তাহলে তার সেই হাত কেটে ফেলতে আমি মিহাল খান দ্বিতীয়বার ভাববো না। নীলা তার এই প্রফেসরকে সমস্ত ঘটনা খুলে বলল। প্রফেসর নিজেও দুঃখ প্রকাশ করলো, তো বলল এটা রুলসে নেই। যদি সে কালকে আবার প্রজেক্ট নিয়ে আসতে পারে তবে সে প্রাইজ পাবে, নয়তো তার নাম কেটে দেওয়া হবে। 1 রাতের ভিতরে 1 সপ্তাহে করা প্রজেক্ট সে কি করে করবে? নীলা মনক্ষুণ্ণ হলো, চোখ অশ্রুতে ভরে গেল। সে সচরাচর কান্না করার মেয়ে না, কিন্তু এই প্রজেক্টের পেছনে সে অনেক শ্রম দিয়েছিল। তারপর কাল রাতে হয়েছে তার পিরিয়ড, পেট ব্যথার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। এমন সময় এমনিতেই মেয়েদের মুড সুইং থাকে, এখন যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই কান্না পাবে। নীলার হয়েছে সেই দশা, এখন তার ভীষণ কান্না পাচ্ছে। যদি ভুলবশত কেউ তার সাথে এখন একটু ভালো ব্যবহার করে অথবা তার মনের কথা জানতে চায়, তাহলে সে এখনই কান্না করে দেবে। সে প্রফেসরটি চলে যেতেই মিহাল নীলার কাছে এসে শান্ত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো? আমি জানি তুমি অনেক শ্রম দিয়েছিলে, কিন্তু বিষয়টা হলো কি করে? আমার জানা মতে তুমি এতটা কেয়ারলেস না, তাহলে তোমার শ্রম বৃথা গেল কি করে? নীলা মিহালের এমন নরম স্বর শুনে ফুপিয়ে উঠল। এমনিতেই মেয়েটির কান্না পাচ্ছিল, তারপর কেউ যদি এসে তার সাথে নরম স্বরে কথা বলে তাহলে সে করে নিজেকে সামলিয়ে রাখবে। নীলাকে এভাবে কান্না করতে দেখে মিহালের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গুড়িয়ে গেল। মনে হলো কেউ তার বক্ষস্থলে হাতুড়ি দিয়ে অনেক জোরে জোরে আঘাত করছে। নীলার কান্নার সহ্যই হচ্ছে না। সে নীলাকে সান্ত্বনা দেওয়ার জন্য নরম স্বরে বলতে লাগলো, হ্যাঁ মেয়ে, কাঁদছো কেন? তুমি না খুব স্ট্রং গার্ল, তোমার তো অন্যকে কাঁদানোর কথা, তাহলে তুমি নিজে কেন কাঁদছো? বলো, কি করেছে? কেউ কি কিছু বলেছে? আমাকে বলো, আমি সব কিছু সামলে দেব।
নীলা কান্না করতে করতে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। শুনে মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেল। কেউ তার নীলাঞ্জনাকে কষ্ট দিবে এটা সে বরদাস্ত করবে না। লিসাকে সে তার প্রাপ্ত শাস্তি দিবে, কিন্তু এর আগে তার নীলাঞ্জনাকে সামলাতে হবে। সে নীলার উদ্দেশ্যে বলল, নীলা ভেঙে পড়লে কি চলবে? আবার প্রজেক্ট বানাও, এবার আমি তোমাকে সাহায্য করব, প্লিজ। তবুও কেঁদো না। বলেই হলো নাকি যে প্রজেক্ট আমি 1 সপ্তাহ পরিশ্রম করে বানিয়েছি, খাওয়া ঘুম সবকিছু ভুলে গিয়ে বানিয়েছিলাম, সেই প্রজেক্ট এক রাতে বানানো সম্ভব না, পারবো না আমি। মিহাল বুঝলো মেয়েটির পরিস্থিতি, আর মেয়েটা যে কিছুটা ভেঙে পড়েছে সেটিও আন্দাজ করতে পারল। কিন্তু নীলাকে তার তেজি রূপেই মানায়, এই নীলাকে ভেঙে পড়তে দেয়া যাবে না। সে আশ্বস্ত বাণীতে বলল, শ্, একদম কান্নাকাটি করবে না, আমি চলে এসেছি, এখন আমি সব সামলে নেব। একদম ভেঙে পড়ে অন্যদিকে সুযোগ দিবে না, আমি কথা দিচ্ছি। কালকে তুমি এই প্রজেক্ট জিতবে। শুধু আমাকে এই প্রজেক্ট কে কী ব্যবহার করেছো তা বলে সাহায্য করো। নীলার কান্না অনেকটাই কমে এসেছে। সে হিচকি তুলতে তুলতে সমস্ত প্রজেক্ট কি কি ব্যবহার করেছে সব কিছু খুলে বলবে। মিহাল পকেট থেকে একটি ছোট নোট বের করে নোট করে নিল, যেন কোনো রকম ভুল না হয়। তারপর নীলাকে জিজ্ঞেস করল। নীলা এই প্রজেক্টের কোন ছবি আছে তোমার কাছে? মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মিহাল স্মিত হেসে বলল, নীলা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছবিগুলো পাঠিয়ে দাও। নিজের ফোন বের করে মিহালের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল এবং একটি একটি করে ছবি পাঠিয়ে দিল। সে যখন এই প্রজেক্টটির কাজ শুরু করেছিল তখন থেকে একটি একটি করে ছবি তুলে রাখত। এর জন্য প্রজেক্টের অনেকগুলো ছবি তার কাছে আছে। অবশ্য এতে মিহালের অনেক সুবিধা হলেও মিহাল ছবিগুলো নিয়ে বলল, এখন সোজা নিজের বাড়ি চলে যাও এবং ভুলেও কান্নাকাটি করবে না, নয়তো খবর আছে। আমাকে বিশ্বাস করো? মিহাল ঠোঁট কামড়ে হাসলে এবং বলল, গুড। বিশ্বাস করা ইজ নট গুড হ্যাবিট। আমি নিজেও নিজেকে বিশ্বাস করি না, তাই আমাকে বিশ্বাস করা দরকার নেই। কিন্তু আমার পড়া যেভাবে মাথায় রাখো, আমার বলা এই কথাটিও মাথায় রাখবে, সে আমি সব সামলে নেব। এখন সোজা নিজের বাসস্থানে ফিরে যাও এবং যাওয়ার আগে যেখানে থাকো সেখানকার ঠিকানা বলে যাও। নীলা তাই করলো এবং ইউনিভার্সিটি থেকে চলে এলো। নীলা যেতেই মিহাল মনে মনে বলল, লেসার এমন ব্যবস্থা করব যে দ্বিতীয়বার কারোর সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা মনে করতে 1 সপ্তাহে জ্বরে ভুগবে। আমার নীলাঞ্জনাকে কি কষ্ট দেবে, আমার নীলাঞ্জনাকে কে কি কষ্ট দেবে, তার বেঁচে থাকা আমি হারাম করে ছাড়ব। নীলাকে আবার ইউনিভার্সিটির গেট দিয়ে আসতে দেখে মিহাল অবাক হয়ে গেল। সে মাঠের মাঝখানে দাঁড়িয়ে অনলাইনে প্রজেক্ট বানানোর জিনিস 1 ঘন্টার মধ্যে অর্ডার পাওয়ার জন্য এক্সপ্রেস ডেলিভারি কনফার্ম করছিল। এমন সময় ইউনিভার্সিটির মেইন গেটের দিকে তাকাতেই দেখল নীলা খুব দ্রুত পায়ে ভেতরে আসছে, হাতে একটি ক্যান। মিহালের মস্তিষ্ক জানান দিচ্ছে যে তার নীলাঞ্জনা কিছু একটা করবে। আর এখন সে নীলার চেহারার কোমলতা এবং কান্নার ছিটেফোঁটাও দেখছে না, বরং সে আগের ন্যায় তেজ এবং জেদ দেখছে, আর আগের চেয়ে বেশি আক্রোশ দেখছে। মস্তিষ্কে চাপ পড়তেই মিহাল লিসাকে খুঁজতে লাগলো। তার মস্তিষ্ক জানান দিচ্ছে যা খারাপ হবে তা লিসার জন্য এবং লিসার সাথেই হবে। লিসার সাথে খারাপ কিছু হবে তাও তার নীলাঞ্জনার দ্বারা। আর মিহাল তা নিজ চোখে দেখবে তা তো আর হতে পারে না। এরকম কিছুক্ষণ সেদিক খুঁজতে খুঁজতে মিহাল লিসাকে বাম পাশে করিডোরে বসে আড্ডা দিতে দেখল। মূলত লিসা তার দিকেই তাকিয়েছিল। মিহাল তাকাতেই লিসা নিজের চুল ঠিক করতে লাগলো, যা দেখে মিহাল বাঁকা হেসে একাই বলল, আমার নীলাঞ্জনা, তোমার সেই স্বাদের চুল নষ্ট করে দিয়েছিল, তোমার যেই স্বাদের চুল নষ্ট করে দিয়েছিল সে চুল ঠিক করো, সে যাকে আমার নজর কাটতে পারলে না, সে যাকে নকল চুল ঠিক করে কিছু করতে পারবে না। শুধু একটা কাজ হবে, সেটা হলো তোমার নকল চুল খুলে যাবে, আর আমার দিকে তাকিয়ে ভাব নিতে নিতে আন্দাজও করতে পারবে না কখন আমার নীলা রানী এসে তোমাকে লীলা দেখাবে। মিহাল ঠোঁট কামড়ে হেসে আবার নীলার দিকে দৃষ্টিপাত করল। এখন নীলা কি করবে তাই সে দেখতে চায়। অন্যদিকে লিসা এবং তার সাঙ্গপাঙ্গরা তো নীলা যে আসছে তা লক্ষ্যই করেনি। নীলা একদম লিসার পেছনে এসে দাঁড়িয়ে, কিন্তু পেছন থেকে বার করার ব্যক্তি সে না। তাই তো ক্যানটি খুলতে খুলতে লিসার উদ্দেশ্যে গলা খাকারি দিল। লিসা এবং তার সাঙ্গপাঙ্গরা পেছন ফিরে তাকাতেই নীলাকে দেখতে পেয়ে কিঞ্চিত চমকালো। নীলাকে তারা মোটেও আশা করেনি। তারা তো ভেবেছিল হয়তো নীলা রুমের কোনায় বসে কান্না করছে, কিন্তু নীলাকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে তার অসচেতন মন সচেতন হয়ে গেল লিসা। সে কিছু বলতে নিবে তার আগে নীলা লিসার পরনের পোশাকে কিছুটা ফাঁক করে ক্যান থেকে ইচিং পাউডার লিসার গলা দিয়ে ড্রেসের ভেতরে ছিটিয়ে দিল।
আবার সেখান থেকে বের করে লিসার চুলে ছড়িয়ে ঘাড় দিয়ে ইচিং পাউডার ঢেলে দিল। আশেপাশে অনেক মানুষই অবাক চোখে দেখল। প্রিন্সিপালের মেয়ের দিকে চোখ তুলে কথা বলার জন্যেও সাহসের প্রয়োজন, আর সেই জায়গায় এমন প্রতিবাদ করার জন্য তো অসঙ্গত সাহসের প্রয়োজন যা এই মেয়ের আছে। নীলা নিজের কাজ করে লিসা থেকে দূরে সরে দাঁড়াল। লিসার রাগ দেখে যেই না কিছু বলতে যাবে অমনি শরীরে চুলকানি অনুভব করলো। কথা বলার সময় পর্যন্ত পেল না, দাঁড়িয়ে উঠে পাগলের মতো শরীর চুলকাতে লাগলো। নীলা এবং আশেপাশের সবাই তাকে দেখে হাসছে। লিসার সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড় দিয়ে স্থান ত্যাগ করল। তার পেছন পেছন তার সাঙ্গপাঙ্গরাও চলে গেল। লিসার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নীলা হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে যেই না মাঠের দিকে তাকালো অমনি নিজের ইকোনমিক প্রফেসরকে দেখে থমকে গেল। মিহাল তার দিকে তাকিয়ে হাসছিল। নীলা তাকাতে দুজনের চোখাচোখি হলো। মিহাল প্রাণ খুলে হেসে নীলার চোখে চোখ রেখে তালি বাজালো। নীলাও দূর থেকে তা দেখে হেসে উঠল। মিহাল নীলাকে থামস আপ দেখালো, তারপর নীলাকে ইশারা দিয়ে চলে যেতে বলল। নীলাও আর দাঁড়ালো না, এখন তার বেশ হালকা লাগছে। এতক্ষণ মন ভার করেছিল, এখন সকল কষ্ট বাতাসের মতো মিশে গেছে। সে খুশি মনে গুনগুন করতে করতে ইউনিভার্সিটি থেকে বের হয়ে এলো। মিহাল নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে একাই বলতে লাগলো, নীলা রানীর লীলা দেখে মুগ্ধ না হয়ে পারছি না। তোমাকে ব্যবহার করে নয়, বরং তোমাকে নিজের করে ইরফান নামক গাধার গাঁজাখোরের কাছ থেকে প্রতিশোধ নেবে। নীলা মির্জা কেবল মিহাল খানের, আর মিহাল খান ওরফে প্যারেলাল কেবল তার নীলা মির্জা ওরফে নীলাঞ্জনের। মিহাল কথাগুলো বলতে বলতে চলে গেল ফুটেজ রুমে। আজকের করা নীলার ক্রাইমের ভিডিওটাও তো তার ডিলিট করতে হবে। সে ফুটেজ রুমে গিয়ে ফুটেজ ডিলিট করতে করতে বলল, নীলা রানী, তুমি ক্রাইম করবে যত ইচ্ছে তত। তোমাকে আড়াল করতে তোমার এই দাস আছে তো। তোমার সেনাপতি হয়ে তোমাকে প্রোটেক্ট করবো, আবার তোমার ক্রাইম পার্টনার হয়ে সহযোগিতা করবে তোমায়। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। মিহাল বাঁকা হেসে ফুটেজ ডিলিট করে রুম থেকে বের হয়ে পড়ল। এখন আবার বাড়ি গিয়ে তাকে প্রজেক্ট বানাতে হবে। আজকের ভেতর কাজ শেষ করতে হবে যাতে কালকে তার নীলাঞ্জনা জিতে যায়। একজন ডাক্তারের দিন মানে অবিরাম ছুটে চলা। যেখানে সকালের স্নিগ্ধতা ছাপিয়ে ওঠে রোগীর আর্তনাদ আর হাসপাতালের জরুরি বিভাগের ব্যস্ততা। দিনরাত ভুলে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারা অন্যের জীবনের আলো ফেরাতে প্রতিনিয়ত গোয়েন্দার মতো রোগ নির্ণয় ও নিরাময়ে লিপ্ত থাকেন। মাঝে মাঝে চরম ক্লান্তি আর অসহায়ত্বের মুখোমুখি হয়েও মনবির সময় খুবই ব্যস্ত কাটছে। অবশ্য শত ব্যস্ততার মাঝেও সে হুটহাট ইকরাকে মনে করে টেক্সট করত। শুধু খোঁজ নিত মেয়েটির, জিজ্ঞেস করত কোনো সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। অবশ্য ইকরাও বেশ ভালো লাগলো মনবির এমন খোঁজ খবর নেয়াতে। মনবি যেমন ইকরার নাম কটন ক্যান্ডি দিয়ে সেভ করেছে, ইকরাও তেমনি মনবির নাম জেন্টেলম্যান দিয়ে সেভ করেছে। নীলা অ্যাপার্টমেন্টে এসে ইকরাকে আজকের ঘটনা খুলে বলল। ইকরা নীলার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে যেমন কষ্ট পেল, তেমনি নীলার করা প্রতিবাদের কথা শুনে হাসতে হাসতে শেষ হয়ে গেল আর বলল, নীলা, তুই পারিসও বটে, খুব ভালো কাজ করেছিস। ফাজিল মেয়ে একটা, ওকে পেলে ঠাড়িয়ে দুটো চড় দিতাম আমি। নীলা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, মাত্র দুটি, কম হয়ে গেল না? এইবার দুজন একসাথেই হেসে উঠল। হাসতে হাসতে থেমে ইকরা নীলার উদ্দেশ্যে বলল, তারপর তুই কি আর প্রাইজ পাবি না? তাহলে কষ্ট তো কম করলি না। নীলার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, পবিত্র কোরআনে অনেক আয়াতে বলা হয়েছে যে মহাবিশ্বের সবকিছু আল্লাহর ইচ্ছায় তার জ্ঞান ও পরিকল্পনা অনুযায়ী ঘটে। আর সূরা আত-তাকবীরের 29 নং আয়াত, যেখানে বলা হয়েছে, তোমরা ইচ্ছে করো না যতক্ষণ না রব্বুল আলামিন আল্লাহ ইচ্ছে করেন। আমি কি জোর করতে পারি রে? নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইকরাও এক দীর্ঘশ্বাস ফেলল। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই তার কাছে। কী বা বলবে মেয়েটাকে। মেয়েটি তো কম ধৈর্য ধরল না জীবনে। ইকরা কেবল মেয়েটির জন্য প্রাণ খুলে দোয়াই করতে পারবে। ইকরার ভাবনায় ছেদ পড়ল নীলার বচন শুনে। নীলা হঠাৎ বলে উঠল যে প্রফেসর মিহাল তার প্রজেক্ট নিয়েছে সম্পূর্ণ করার জন্য। কথাটি শোনা মাত্র ইকরা চিৎকার করে বলে উঠল, কি? প্রফেসর তোর প্রজেক্ট নিয়েছে করে দেওয়ার জন্য? আনবিলিভেবল। কি বলিস? কাহিনী কি মামা? ইকরা নীলাকে হাতের কোনোই দিয়ে গুঁতা দিতে দিতে বলল, কিন্তু নীলার অগ্নি দৃষ্টি দেখেই পরক্ষণে চুপ হয়ে গেল। নীলা বলতে শুরু করলো, জানি না উনি কেন এমনটা করলেন।
কিন্তু এখন আমার নিজের প্রতি নিজেরই খুব রাগ পাচ্ছে। আমি নিজেও জানি না, কিন্তু ওনার সামনে দুর্বল হয়ে পড়ে বেচারি এবং ন্যাকা মেয়েদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। এসব ন্যাকামো আর যাই হোক, আমাকে অন্তত মানায় না, কিন্তু মুড সুইং এর কারণে এমনটা হয়ে গিয়েছে। ইকরার প্রতি উত্তর না করে উল্টো জিজ্ঞেস করল। তুই কি কখনো কাউকে সুযোগ দিবি না? নীলা সময় ব্যয় না করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। জানি না। ইকরা নীলাকে বোঝানোর জন্য বলতে লাগলো। জীবনে সুখী থাকতে গেলে অন্তত একটা জীবনসঙ্গীর। কথাটা সম্পূর্ণ করার আগেই নীলা শব্দ করে হেসে উঠল। নীলার হাসি দেখে ইকরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। নীলা হাসতে হাসতে বলল। জীবনে সুখী থাকতে টাকা প্রয়োজন, ব্যাডা না। ইকরা স্তব্ধ হয়ে গেল। কি বলবে অথবা কি বলা উচিত তা তার জানা নেই, তাই নীরব থাকাকেই উত্তম মনে করল। এই নীরবতা ভেঙে নীলা আবার বলতে শুরু করলো। তোর কাছে একটা সিক্রেট শেয়ার করতে পারি, যা কাউকে বলিনি আমি? ইকরা নড়ে চড়ে উঠে নিজের সম্পূর্ণ মনোযোগ নীলার দিকে দিল। নীলা মুচকি হেসে বলতে এক লম্বা কাহিনী তাকে শোনালো। ইকরা পুরো ঘটনা শুনে হতভম্ব হয়ে গিয়েছে। যা শুনলো তা সে কখনো শুনতে পারবে অথবা জানতে পারবে এমনটা কল্পনাও করেনি। কিছুক্ষণ নীরব থেকে আবার চিৎকার করে বলে উঠল। নীলা, কি? তোর তোর ফুপু আছে, তাও এই দেশে, প্যারিসে? কিন্তু আমি জানতাম তোর বাবার আত্মীয় ভাই। আর তুই আজকে বলছিস তোর একটা ফুপু আছে? ও ভাই সাব, এটা তো একদম অবিশ্বাস্য ঘটনা বলতে আমাকে। আর জিনিসটা কেমন ফিল্মি হয়ে গেল না? তুই তোর ফুপুর কথা নিজের বাবার ডায়েরি লুকিয়ে পড়ে জানতে পারলি, আবার আসার সময় নিজের বাবার ডায়েরি এবং ফুপির ছবি নিয়ে এসেছিস সঙ্গে করে। তুই তো একদম গোয়েন্দা হয়ে গেছিস। শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল। কিন্তু এখন যে আমাকে আমার ফুপুকে খুঁজে বের করতে হবে। কথাটি শোনা মাত্র ইকরার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে চিন্তিত স্বরে বলল। তুই কেবল জানিস তোর ফুপু প্যারিসে আছে, কিন্তু এত বড় দেশে একটা মানুষকে খুঁজে পাওয়া চারটেখানি কথা না নিল। নীলা বাঁকা হেসে ইকরার মাথায় চাটি দিয়ে বলল। ইকু, তুই বলদ হতে পারিস, কিন্তু আমি না। আমি প্যারিসে আসার আগে আমাদের পাড়ার কিছু কাকিমাদের সাথে ভালো সম্পর্ক রেখেছি। এদের সাথে এমনভাবে কথা বলেছি যাতে তারা বুঝে যে আমি প্যারিস থেকে যাবার সময় তাদের জন্য বিদেশি কিছু নিয়ে যাব। তারপর তাদের কাছ থেকে তিলকে তাল বানিয়ে এই কাহিনীকে আরেক কাহিনী বানিয়ে খবর নিয়েছি আমি মুবিন খান, মানে আমার ফুপা, আর যিনি আমার বড় চাচার বেস্ট ফ্রেন্ড ছিলেন, তার সম্পর্কে অনেক খোঁজ নিয়ে জানতে পারলাম ফুপার পরিবার এখন ঢাকাতেই কোথাও একটা ফ্ল্যাট নিয়ে থাকেন, আর ফুপা প্যারিসে এই শহরেই কোথাও একটা বিজনেস করেন। তাহলে অবশ্যই খুঁজতে বেশি সময় লাগবে না, তাই না? ইকরা এবার কিছুটা নিশ্চিন্ত হলো, কারণ এতে অনেকটা কাজই হয়ে গিয়েছে। কিন্তু তবু একটা ঘাটতি থেকে যায়। সে ঘাটতি নিয়ে মনে মনেই প্রশ্ন জাগাতেই নীলাকে বলে উঠল। কিন্তু খোঁজ খবর নেয়ার জন্য আমাদের এই দেশে পরিচিত মানুষ চাই, কিন্তু এখানে তো আমাদের কোনো চেনা বিশ্বস্ত পরিচিত মানুষ নেই। নীলা তখনই ইকরার দিকে তাকিয়ে বাঁকা হাসল। ইকরা কিছুক্ষণ অবুঝের মতো তাকিয়ে থেকে যেই না নীলার বাঁকা হাসির মানে বুঝে উঠতে পারে, সে নিজেও বাঁকা হাসল। তারপর দুজনেই একসাথে জোরে বলে উঠল। সে ইয়েস। এই পরিচিত মানুষটি কে হতে পারে? সিন নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ারটি আজ রাতে যেন এক মেঘলা চাদরে নিজেকে ঢেকেছে। ধীর গতিতে বয়ে যাওয়া বাতাস আর হালকা বৃষ্টির ছাট প্যারিসের ব্যস্ততাকে থামিয়ে দিয়ে এক অদ্ভুত শান্ত স্নিগ্ধতার জন্ম দিয়েছে। লোহার কারুকার্যময় টাওয়ারের সোনালি আলোয় মিশে যাচ্ছে রাতের কুয়াশা। মনে হচ্ছে শহরটি তার সমস্ত ক্লান্তি ধুয়ে ফেলেছে আজকের এই শীতল মেঘাচ্ছন্ন রাতে। শীতে হাড় কাঁপানো ঠান্ডায় এক যুবক রুমের ভেতরে কাজের কারণে পায়চারি করছে। ফলস্বরূপ তার পরনে শীতের কাপড় না থাকা সত্ত্বেও শীত তাকে গ্রাস করতে পারছে না, যেন আজ সে কাজ করে শীতকে হার মানিয়ে ফেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। টেবিলের উপরে জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে। এক ফ্লেক্স কফি শেষ করেও যেন ক্ষান্ত হয়নি পুরুষটি। মাথা ঝিমঝিম করছে। সেই সকাল থেকে নাওয়া খাওয়া ভুলে এই প্রজেক্টের কাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত কাজ শেষ করে উঠতে পারেনি। আর করবেই বা কী করে? এই কাজ এক সপ্তাহের করা হয়েছিল। সেই কাজকে একদিনে করা সম্ভব
হয়তো না, কিন্তু তাকে যে এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখাতে হবে। খুব বড় মুখ করে নিজের নীলাঞ্জনার সামনে বলে এসেছে। হ্যাঁ, নীলাঞ্জনার সামনে নিজেকে ছোট করতে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য তার নীলাঞ্জনা ছোট হবে এইটা সে বরদাস্ত করতে পারবে না। প্রয়োজন পড়লে আজ না ঘুমিয়ে কাজ শেষ করে কাল ইউনিভার্সিটিতে নিয়ে যাবে প্রজেক্ট। তবুও যে করেই হোক আজ রাতের মাঝেই তাকে এই প্রজেক্ট শেষ করতে হবে। বক্স বানাতে গিয়ে হাতে কয়েকবার ব্যথা পেয়েছে সে, খানিকটা রক্ত বের হয়েছে, কিন্তু সে বিন্দুমাত্র পরোয়া না করে নিজের কাজে মগ্ন হয়ে থাকলো। যেন সে এক যুদ্ধে নেমেছে, এই যুদ্ধে হারিয়ে গেলেই তার রাজ্য তাকে হারাতে হবে। কিন্তু রাজ্যের প্রতি তার কোনো লোভ নেই, তার লোভ তার রানীর প্রতি। অবশ্য এটাকে লোভ বলা চলে না, এটাকে রানীকে হারানোর ভয় বলে। মিহাল কাজ করতে করতে আনমনে বলল, হতে পারে আমি কোনো রাজ্যের রাজা না, কিন্তু আমার জীবনে সে রানীকে হারাতে পারবো না। রাজ্য ছাড়া রাজার মূল্য পাওয়া গেলেও রানী ছাড়া সেই রাজা মূল্যহীন। কিন্তু আমি আমার জীবনের অমূল্য রানীকে হারাতে পারবো না। এই অমূল্য রানীকে হারিয়ে নিজের জীবনকে মূল্যহীন করতে পারবো না। মিহাল আবার কাজে মনোনিবেশ করল। কাজ করতে করতে রাত 2টা বেজে গেল, কিন্তু এখনও কাজ সম্পন্ন করতে অনেকটা সময় লাগলো। ঘুম এসে ভার করেছে মিহালের চোখে। গত 1 সপ্তাহ যাবৎ সে ট্রেনিংয়ের জন্য ক্যাম্পে থেকেছিল। সেখানে অনেক মানুষের সাথে ঘুমাতে হয়েছিল বলে ঘুমাতে পারেনি ভালো করে। রাতে 3 কি 4 ঘন্টা ঘুমিয়েছিল। সারাদিন কাজ করে 3-4 ঘন্টা ঘুমানো নিতান্তই কম ঘুম। তারপর আজ এসেই কাজে লেগে পড়ল। সেও তো মানুষ, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল। ছোট থেকে বড় হয়েছে অভাব নামক শব্দটি থেকে দূরে সরে। এদিক সেদিক গিয়ে ঘুমাতে পারে না। শখের বশে কেবল শিক্ষকতার চাকুরি নিয়েছিল, এবং এই প্রফেশনের জন্য তাকে যত কষ্টই করতে হোক সে সব কষ্ট সহ্য করে নেবে। টেবিলে বসে কাজ করতে করতে যেই না চোখ লেগে এলো, অমনি মিহাল সর্বোচ্চ চেষ্টা করেও চোখ মেলে রাখার জন্য কিন্তু পারছে না। আজ যেন ঘুম তার সাথে বেইমানি করছে, তাকে তার নীলাঞ্জনার জন্য জেগে থাকতে দিচ্ছে না। টেবিলে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নিল। এখন যদি না ঘুমায় তাহলে কাল হয়তো শরীর বেশ খারাপ করবে তার। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতে হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল এক ইঁদুরের পিঠ। ইঁদুরটি তার দিকে ফিরতে এসে দেখল সম্পূর্ণ শরীর ইঁদুরের, কিন্তু মুখখানা ইরফানের। ইরফান নিজের ইঁদুর শরীরকে নাচিয়ে নাচিয়ে বলতে লাগলো, আমি ইঁদুরের মতো দেখতে হলেও নীলাকে আমি জিতে নিয়েছি, তুই জিততে পারিসনি। আর নীলাকে জিতাতেও পারিসনি। তাই নীলা মির্জা কখনোই তোর নীলাঞ্জনা হতে পারবে না। সে কেবল এই ইরফান মির্জার নীলা মির্জা হয়ে থাকবে। মিহাল ধপ করে উঠে বসল। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তোতলাতে তোতলাতে বলতে লাগলো, হেই হেই হেই, এটা কি ছিল? তারপর নিজের গালে নিজেই কয়েকটা চড় মারতে মারতে বলল, আর কোনো স্বপ্ন পেলে না দেখার? নীলাকে বিয়ে করে সুখে সংসার করছিস, এমন স্বপ্ন দেখলেও তো পারতে। শুধু শুধু নিজের সৌদানকে নিয়ে কেন স্বপ্ন দেখলে? আর তোকে ঘুমোতে কে বলেছিল? ঘুমালে কি এসব কাজ ইরফান করে দেবে? সেই তোর দ্বারা এই কাজ হবে না, তোকেই করতে হবে মিহাল খান। নিজের মিহাল খান মার্কা অরা বাদ দিয়ে নিজের নীলাঞ্জনার জন্য পেয়ারালাল হয়ে কাজ করতেই। তো কাজকে জাগতেই হবে এবং জেগে থেকে সম্পূর্ণ কাজ শেষ করতেই হবে। বলে আরেকটি ফ্লাক্স থেকে কফি মগে ঢেলে এক চুমুক কফি খেয়ে নিল। তারপর নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য বলতে লাগলো, শোন মিহাল খান ওরফে নীলাঞ্জনার পেয়ারালাল, তুই যদি আজকে এই কাজ করতে না পারিস তাহলে সত্যি সত্যি ইরফান তো নীলাঞ্জনাকে ছিনিয়ে নেবে। তাই নিজের নীলাঞ্জনাকে নিজের করে রাখতে হলে তোকে রাত জেগে এই কাজ করতে হবে। তুই পারবি, তোকে পারতেই হবে। নিজেকে মোটিভেট করে আবার কাজে মনোনিবেশ করলো মিহাল। এবার যেন তার কাজের গতি আগের থেকে দ্বিগুণ হয়ে গেল। যেন হঠাৎ তার ভেতরে কারেন্ট চলে এলো। সে খুব নিখুঁতভাবে এবং দ্রুত গতিতে কাজ করছে। ঘড়ির কাঁটায় সকাল 8টা, সবে মিহালের কাজ শেষ হলো। সারা রাত না জেগে সেই প্রজেক্ট সম্পূর্ণ করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। অবশেষে তার প্রচেষ্টা সফল হলো। ছবির সাথে মিলিয়ে দেখলো তার বানানো প্রজেক্ট খারাপ হয়নি, বরং ভালোই হয়েছে। দক্ষ হাতের কাজ বললেই চলে। চোখে একরাশ ঘুম থাকলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এখন তার শাওয়ার নেওয়া প্রয়োজন। ঠান্ডা পানির শাওয়ার নিলেই ঘুমের রেশটা কেটে যাবে। আবার ইউনিভার্সিটিতে যাবার আগে তার নীলাঞ্জনাকে এই প্রজেক্টটা হাতে ধরিয়ে দিতে হবে। বেশি সময় নেই তার কাছে, তাই আর দেরি না করে কভার থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল।
মিহাল না খেয়ে বের হতে পারল না। তার মা তাকে খাবার খাইয়ে ক্ষান্ত হলো। সে খুব দ্রুত খাবার খেলো আজ। আবার নীলার অ্যাপার্টমেন্টে যেতে হবে। খাবার খাচ্ছে আর মনভির দিকে তাকিয়ে আছে। মনভির পরনে সাদা রঙের জগিংয়ের পোশাক, জগার্স টি শার্ট, ট্র্যাকস্যুট এবং জগিং শু। বসে বসে আরামসে মিহালের মায়ের হাতে বানানো পায়েস খাচ্ছে। কাল রাতে এসে কল করে বলে দিয়েছিল সে তার পায়েস খেতে মনে চাচ্ছে, তাই আজ কাল রাতেই মিহালের মা মনভির জন্য পায়েস বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিল। আজ সকালে জগিং করতে করতে সোজা এখানে এসে পড়েছে। এখন বসে বসে পায়েস খাচ্ছে। মিহাল বরাবরই মিষ্টি জিনিস উপেক্ষা করে চলে। তার এসব ডেজার্ট একদম পছন্দ না। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো মিহাল। ততক্ষণে মনভীরও খাওয়া শেষ। সেও মিহালের সঙ্গে যাওয়ার জন্য পা বাড়ালো। মিহাল মনভীর হাফ সাপ বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মিহাল মনভিকে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে বলল পার্কিং হলে যেতে। মনভি চলে এলো তারা পার্কিং হলে। মনভি ড্রাইভিং সিটে বসলো। মিহাল নীলার জন্য বানানো প্রজেক্ট নিয়ে এলো। মিহালের হাতে প্রজেক্ট দেখে মনভি বেশ অবাক হলো। নিজের কৌতূহল দবিয়ে রাখতে না পেরে মিহাল গাড়িতে বসতেই জিজ্ঞেস করলো। এটা কিসের প্রজেক্ট? তুই কি আবার স্টুডেন্ট হিসেবে জয়েন করলি নাকি? মিহাল ভ্রু কুঁচকে জবাব দিল। প্রজেক্ট বানানোর জন্য স্টুডেন্ট হতে হবে এমন কোনো কথা ডিকশনারিতে লেখা আছে? আর তাছাড়াও এটা আমার না, আমার এক স্টুডেন্টের প্রজেক্ট। মনভির ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। তার আর বুঝতে বাকি রইল না এই প্রজেক্টটা কার। সে বাঁকা হেসে বলল। তোর নিউ স্টুডেন্টের জন্য বানিয়েছিস বুঝি? মিহাল প্রজেক্টের দিকে তাকিয়ে থেকে আনমনে বলল। হ্যাঁ, নীলাঞ্জনার জন্য। জানিস, ওর প্রজেক্টটা লিসা নষ্ট করে দিয়েছিল। মেয়েটি আমার সামনে কান্না করেছিল। নীলার চোখের পানি দেখে আমার ভেতরটা। আর কিছু বলতে পারল না বিহাল। সে কারোর বাঁকা তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করলো নিজের উপর। অবিলম্বে নিজের ভুল বুঝতে পেরে জিভে কামড় লাগলো। কি বলতে চেয়েছিল সে উপলব্ধি করতে পারলো। এখন যদি মনভি বুঝে ফেলে তাহলে তো সে গেল। মনভি মিহালের অবস্থা দেখে বাঁকা হেসে মনে মনে বলল। খুব ভালো করে নিজের নীলাজনার মায়ে আবদ্ধ হয়েছে সোনার চান। এখন দেখো তোমাকে কি করে শায়েস্তা করি। মিহাল গাড়িতে এসি চলাকালীন ঘেমে গেল। গাড়িতে পানির বোতল ছিল না। সেই বোতল দিয়ে বোতলের মুখ খুলে পানি খেতে লাগলো। মনভি মনে মনে কথাগুলো বলে আবার গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল এবং গলা খাকারি দিয়ে বলতে থাকলো। হ্যাঁ অবশ্যই, ওর প্রতি তোর মনে সফট কর্নারকে আমি সম্মান করি। যত যাই হোক দিন শেষে তো সে তোর মামাতো বোন, তাই না? মামাতো বোন মানে নিজের বোনের মতোই, তার জন্য এতটুকু তো করাই যায়। তৎক্ষণাৎ মিহাল মুখের থেকে পানি পড়ে গেল। মিহালের কাশতে কাশতে অবস্থা খারাপ। বেচারা তালুতি উঠেছে। তা দেখে মনভি মিটমিটিয়ে হাসছে এবং এক হাত মিহালের পিঠে বুলিয়ে দিচ্ছে। মিহাল মনে মনে বলল। তাকে আমি বানাতে চাচ্ছি আমার বউ। তাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিল আমার বোন। কত একটু পোড়ো কপাল হলে এমন পরিস্থিতিতে পড়তে হয়। একেই তো যাকে আমি আমার বউ করতে চাই সে এখনো বউ হয়নি, বরং অন্য কারো বউ। তাহলে কিছু অন্য কেউটা ফরই দূর, সে টেনশনে বাঁচি না। তার উপর এই শালা আমার নীলাঞ্জনাকে আমার বোন বানিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। মনভি বাঁকা চোখে মিহালকে একবার পরখ করে নিল। মনে মনে পৈশাসিক আনন্দ অনুভব করল। নিজের বন্ধুকে জ্বালাবে না তো কাকে জ্বালাবে? বেচারা মিহাল কিছুই বলল না। প্রসঙ্গ বদলাতে বলল। ইউনিভার্সিটিতে যাবো না, এখন নীলার অ্যাপার্টমেন্টে যাব। আমি গুগল ম্যাপে কথাটি সম্পূর্ণ করার আগেই মনভি নির্দ্বিধায় বলে উঠল। আমি চিনি জায়গাটা। মিহাল যেন আকাশ থেকে পড়ল। মনভি কি করে নীলার অ্যাপার্টমেন্ট চেনে এইটা তার মাথায় খেলছে না, কিন্তু এখন চুপ থাকার সিদ্ধান্ত নিল। আধ ঘন্টার কম সময় ধরে গাড়ি চালানোর পর মনভি ইকরাদের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে এলো দুই সুদর্শন পুরুষ। মনভি গাড়ি থেকে নেমে পকেট থেকে ফোন বের করলো এবং মিহাল খুব সাবধানতা অবলম্বন করে প্রজেক্ট হাতে নিল। মনভিকে যেই না বলতে নিল আমি তোকে নীলার নাম্বার বলছি, ওকে কল দিয়ে নিচে আসতে বল, অমনি দেখলো মনভি কাউকে কল দিয়েছে। মিহাল ভাবলো হয়তো হসপিটাল থেকে কল এসেছে, কিন্তু মনভির বলা কথা শুনে তার চক্ষু চড়ক গাছ। মনভি ফোনে বলছে। তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে নিচে আসো, আমি নিচে অপেক্ষা করছি।
বলেই ফোন কেটে দিল। কিন্তু ফোন কেটে পকেটে রাখতেই মনভি মিহালের প্রশ্নের সম্মুখীন হলো। মিহাল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো। তুই নীলা নম্বর পেলে কি করে? মিহালের প্রশ্নের বাণী বুঝতে মনভির বেগ পেতে হলো, কারণ সে তো নীলাকে না বরং ইকরাকে কল দিয়েছিল। কিন্তু মিহাল ভাবছে সে নীলাকে কল করেছে, আর মিহাল যা ভাবছে মনভি মিহালকে তাই ভাবতে দিতে চায়। এজন্য ভাব নিয়ে বলল, পেয়েছি কোনো একভাবে। এখন বেশি কথা না বলে প্রজেক্টটা শক্ত করে ধরো, নয়তো পড়ে গেলে সমস্যা হবে। মিহালের সন্দেহ দূর হলো না, তবুও সে কিছু না বলে প্রজেক্টটা আরো শক্ত করে ধরল। নীলা আর ইকরা মিলে সকালের খাবার খেয়ে ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে গেল। দুজনে বোরখা পরে হিজাব বেঁধে নিল। এমন সময় ইকরার ফোনে কল আসাতে সে দেখলো জেন্টলম্যান কল দিয়েছে। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। ফোন ধরতেই মনভি নিচে আসার কথা বলেই ফোন কেটে দিল। তাই এখন নীলাকে নিয়ে তড়িঘড়ি করে নিচে নামছে। নিচে আসতেই নীলার চোখ গেল সর্বপ্রথম মিহালের দিকে, তারপর তার হাতে থাকা প্রজেক্টের দিকে। নীলার ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল, আর ইকরার নজর গেল জেন্টলম্যানের উপর। সাদা রঙের জগিং পোশাকে বেশ ভালো মানিয়েছে। ইকরার মুখেও হাসি ফুটে উঠল। দুজন মিলে তাদের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। বিল্ডিংয়ের মেন গেট দিয়ে নিজেদের প্রিয়সীদের আসতে দেখে নড়ে চড়ে উঠল যুবক দুজন। মনভি নিজের চুল ঠিক করতে লাগলো, আর মিহাল প্রজেক্ট আরেক দফা চোখ বুলিয়ে নিশ্চিত হবার জন্য যে প্রজেক্টটা ঠিক আছে কিনা। ইকরা এবং নীলা তাদের সামনে এসে সালাম দিল দুজনকে। দুজনেই সালামের জবাব দিল। ইকরা গিয়ে দাঁড়ালো মনভির পাশে এবং তাকে এইটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। নীলা প্রফেসরের বানানো প্রজেক্টটা দেখে অবাক এবং খুশি দুটোই একসাথে হলো। নীলার মুখে হাসি দেখে মিহালের মুখেও হাসি ফুটে উঠল। সে তো এই হাসিই দেখতে চেয়েছিল। এই প্রজেক্টটা তো আমার বানানো প্রজেক্টের চেয়ে অধিক সুন্দর এবং পারফেক্ট হয়েছে, যাকে বলে একদম বেস্ট অফ বেস্ট। নীলার কথা শুনে মিহালের হাসি চওড়া হলো। সে নরম স্বরে বলল। আমি তো কেবল চেষ্টা করেছি। নীলা অবাক কণ্ঠে বলল, প্রফেসর, এটা চেষ্টা বলে না, এটাকে অভিজ্ঞতা বলে। দেখেই মনে হচ্ছে আপনি কতটা পারফেক্টলি এই কাজ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিহালের দৃষ্টি নীলার দিকেই ছিল। নীলার হাসি ভরা মুখ সে খুব কাছ থেকে দেখতে পারছিল। তার হৃদস্পন্দনের গতি দ্বিগুণ হয়ে গিয়েছিল। চোখ খুশিতে চিকচিক করে উঠল। মেয়েটির হাসি দেখে যদি তার এহেন অবস্থা হয়, তাহলে মেয়েটিকে সুখে রাখতে পারলে তার কী অবস্থা হবে। মিহাল একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করল। দেখতে পেল এই মেয়েটিকে খুশি রাখতে পারলে সে নিজেও অনেক খুশি থাকবে। এই মুহূর্তে মিহাল সিদ্ধান্ত নিয়ে নিল নিজের খুশির জন্যে হলেও মেয়েটিকে তার সুখী রাখতে হবে, যে করেই হোক না কেন। নীলার কণ্ঠে চোখ খুলল সে। নীলা বলল, প্রফেসর, আমি কি প্রজেক্টটা নিতে পারি? মিহাল সময় বিলম্ব না করে নীলার হাতে খুব সাবধানে প্রজেক্টটি দিল। এমন সময় ইকরা বলল, চল নীলু, নয়তো দেরি হয়ে যাবে। নীলা এবার মনভির দিকে তাকিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বিদায় দিল। তারপর আবার মিহালের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ প্রফেসর, আসি তাহলে। মিহাল বাধা দিয়ে বলল, এই প্রজেক্ট নিয়ে ট্যাক্সি করে যাওয়া লাগবে না, চলো আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, একসাথেই যাই। কিন্তু নীলা সরাসরি নাকচ করে বলল, না প্রফেসর, দরকার নেই। এমনিতেই আপনারা অনেক করেছেন আমাদের জন্যে, আর আমার পারবো না আপনার সাথে যেতে আমরা। আর তাছাড়াও গতকালই আমি আমার বানানো প্রজেক্ট নিয়ে গাড়ি দিয়ে এসেছিলাম, তার মানে আজও যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। কিন্তু যখন মনভি বলে উঠল, আর একদিন গেলে কিচ্ছু হবে না, কথা না বাড়িয়ে উঠে পড়ো তো। নীলা কিছু একটা ভাবতে লাগলো। তখনই মিহাল আবার বলল, সেই দিনের প্রজেক্ট তুমি বানিয়েছিলে, তাই ট্যাক্সি দিয়ে গেছো। আজকের প্রজেক্ট আমি বানিয়েছি, তাই আমার গাড়ি দিয়ে যাবে। এটা আমার ফাইনাল ডিসিশন, তাই গাড়িতে উঠে বসো। নীলা আনমনে কিছু একটা চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেল। মনভি আর মিহাল সামনে বসলো, নীলা আর ইকরা পেছনে বসলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। এইবার মিহাল গাড়ি চালাবে বলে ড্রাইভিং সিটে বসলো। মনভি তার পাশের সিটে বসলো। মিহাল লুকিং গ্লাস দিয়ে নীলাকে দেখতে ব্যস্ত, কিন্তু নীলা ব্যস্ত বাহিরের দৃশ্য দেখতে। এমন সময় মনভি এইটা সেটা বলতে লাগলো, আর নীলা এবং ইকরা জবাব দিতে লাগলো। হঠাৎ নীলা বলে উঠল মনভিকে। তো অবশেষে আপনি ফ্রি হলেন? মনবি ফিচেল হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আজকেই ভেবেছিলাম তোমাকে কল দিয়ে বলবো দেখা করার কথা।
মিহাল সঙ্গে সঙ্গে গাড়ি জোরে ব্রেক করল। ফলস্বরূপ সবাই ভড়কে গেল। আসলে নীলা আর মুনভির কথা শুনে তার এই দশা। মুনভি তা স্পষ্ট বুঝতে পেরে বাঁকা হাসল। মিহাল নিজেকে সামলিয়ে সবার উদ্দেশ্যে সরি বলে আবার গাড়ি চালাতে শুরু করলো। মুনভি এবার মিহালকে চালানোর জন্য নীলাকে বলতে শুরু করলো। তুমি না দেখা করতে চেয়েছিলে, তাহলে আজ বিকেল 5টায় দেখা করতে পারবে? আইফেল টাওয়ারের ব্রিজে দেখা করব। নীলা এবং ইকরা দুজনের খুশি হলো। নীলার দেখা করা খুব জরুরি, তাই সে বেশি না ভেবে হ্যাঁ বলে দিল। কিন্তু নীলা বেশি না ভাবলেও মিহালের অনেক কিছু ভাবতে হচ্ছে। নীলা কেন দেখা করবে মুনভির সাথে, আর কেনই বা নিজ থেকে দেখা করতে চাচ্ছে। কিন্তু সে একবারই কিছু জিজ্ঞেস করলো না, নয়তো নীলার সামনে তার কোনো প্রেস্টিজ থাকবে না। মগজে কেবল সময়টা বন্দি করে নিল বিকেল 5টা। তার মানে সে বিকেল 4:30টায় অপেক্ষা করবে। এইসব ভাবতে ভাবতে গাড়ি চালালো মিহাল। আর নীলা পুরোটা রাস্তায় শুধু একটা কথাই ভাবলো। প্যারেলাল খুব ভালো না হলে মন্দও না, প্রশংসার উত্তরাধিকারী উনি। এক রাতেই কত সুন্দর প্রজেক্টটা কমপ্লিট করে ফেললো। চোখ দেখে বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত উনি। ইস, আমার জন্য এতটা করলো, বদলে একটা ধন্যবাদ উপহার দেওয়া তো উচিত আমার। কথাগুলো মনে মনে বলেই নীলা মিহালকে দেখার জন্য সামনের দিকে তাকালো। যেই না তার দৃষ্টি লুকিং গ্লাসে পড়ল, অমনি মিহালের তীক্ষ্ণ দৃষ্টি দেখতে পেয়ে তার বক্ষস্থলে কাঁপুনি ধরে গেল। দুজনের চোখাচোখি হলো। মিহালের চোখ কিছু বলছে তাকে, কিসে পড়তে ব্যর্থ হলো। ইউনিভার্সিটির পার্কিং হলে গাড়ি থামালো মিহাল। গাড়ি থামাতেই দেরি না করে গাড়ি থেকে বের হয়ে এলো। মুনভিও গাড়ি থেকে তৎক্ষণাৎ বের হয়ে এলো। মিহাল নীলার জন্য দরজা খুলে দিল, আর মুনভি ইকরার জন্য। নীলা আর ইকরা দুজনে কিছুটা অবাক হলো, কিন্তু প্রকাশ করলো না। একজন আরেকজনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। নীলা গাড়ি থেকে নামতেই মিহালের সাথে আবার চোখাচোখি হলো। নীলার কাছে মনে হলো মিহালের দু চোখ যেন অসীম আকাশ আর অতল জলের রহস্যমাখা গভীরতা। ঠোঁটের কোণে হাসি বা রাগ কোনোটি অতিমাত্রায় প্রকাশ পায় না, বরং তা এক সূক্ষ্ম ইঙ্গিতে স্পষ্ট হয়ে ওঠে। নীলা তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সংযত করে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। মিহালের পরনে ফর্মাল পোশাক, সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। মুখের ভঙ্গিমা বোঝা দেয়। ইকরা মুচকি হেসে মুনভিকে ধন্যবাদ জানালো। মুনভি বদলে মিষ্টি হাসি উপহার দিল। এইবার নীলা আর ইকরা মিলে দুজনকে আবার ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে যেই না চলে যাওয়ার জন্য পা বাড়ালো, অমনি মুনভি পেছন থেকে নীলাকে উদ্দেশ্য করে বলল। আজকে কিন্তু সময় মতো থেকো। সঙ্গে সঙ্গে মিহালের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে সর্বপ্রথম পড়ল মুনভির উপর। তারপর কান খাড়া করে নীলার দিকে তাকালো নীলা কি বলে শোনার জন্য। নীলা পেছন ফিরে মুনভির দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হ্যাঁ, অবশ্যই আমি সময় মতো থাকবো। বলে ইকরার হাত ধরে চলে গেল। নীলারা দৃষ্টির আড়াল চলে যেতেই মিহাল গম্ভীর কণ্ঠে মুনভিকে জিজ্ঞেস করল, ওর সাথে তোর এত কিসের ভাব? আর তুই বা কেন ওর সাথে দেখা করতে চাইছিস? কেমন কথা তোদের মাঝে? মুনভি বাঁকা হেসে মিহালের কাঁধে বাম হাত রেখে ভর দিয়ে বলতে লাগলো, রিল্যাক্স ব্রো, আমি তোর সাথে দেখা করতে চাইনি, বরং ও নিজেই আমাকে কল করে বলেছিল দেখা করার কথা। আমি তো তোর জন্যই করছি সবকিছু। মিহালের কপাল আপনা আপনি কুঁচকে গেল। সে অবুঝের মতো তাকিয়ে মুনভির বলা কথা একটু ভিন্নভাবে প্রশ্নাত্মক ভঙ্গিতে পুনরাবৃত্তি করল। আমার জন্যই সবকিছু করছিস? মুনভি মিহালের পিঠে চাপড় মেরে বলল, তুই না বলেছিলি ইরফানের স্ত্রীকে ব্যবহার করে রিভেঞ্জ নিবি, আর আমাকে ইরফানের স্ত্রীর সাথে ভালোবাসার নাটক করতে হবে? আমি তো তাই করছি। এটা তো কেবল প্রথম ধাপ। নাও লুক অ্যান্ড ওয়াচ আমি আর কি কি করি। বলেই মুনভি স্থান ত্যাগ করল। কিন্তু মুনভির বলে যাওয়া কথাগুলো শোনা মাত্রই মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার কপালের রগগুলো ফুলে উঠল। চোখ দুটো স্থির হয়ে রইল মাটির দিকে। মিহালের রাগ এক জমাটবদ্ধ আগ্নেয়গিরির মতো, যা হঠাৎ ফেটে পড়ে অথবা নিভৃতে দগ্ধ করে। মিহাল চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে নীলার সাথে তার প্রথম দেখা হবার দৃশ্য ফুটে উঠল। সুস্পষ্ট হলো নীলার চোখ। নীলার চোখের চাহনিতে যে সততা ও সাহসের প্রকাশ, তা তার ভেতরের আধুনিক মনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ করে। প্রথম দিনে সেই তীক্ষ্ণ তেজি চাহনি, তারপর পরবর্তী সময় দৃশ্য ফুটে উঠল ক্লিওপেট্রার
মতো নীলার চোখ দুটি যেন জলজলে মণি, আবেগের অতল গহ্বর, যা কখনো গভীর সমুদ্রের মতো রহস্যময়, আবার কখনো শ্রাবণের ধারার মতো কোমল। সেই চাহনিতে থাকে নিমগ্ন ভালোবাসা, হালকা অভিমান কিংবা সম্মানের আভা, যা মুহূর্তেই নিহালের মন জয় করে ফেলেছিল। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবার পর মিহাল নিজের চোখ খুলে মনের উদ্দেশ্যে বলতে লাগলো। আমি আমার নীলাঞ্জন চোখে যেমন তেজ দেখেছি, তেমনি লুকিয়ে থাকা কষ্টের সমুদ্র দেখছে। মনের মাঝে এক বোঝা নিয়ে চলাচল করছে আমার নীলাঞ্জনা। হয়তো হৃদয় তার ক্ষতবিক্ষত কাছের মানুষের দেওয়া আঘাতে, কাছের মানুষের দেওয়া আঘাত যেন বুকের ভেতর জমে থাকে দীর্ঘশ্বাস, যা নিঃশব্দে আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেয়। বিশ্বাসের আনে যখন আপনজন আঘাত হানে, তখন যন্ত্রণার চেয়ে অবিশ্বাসের গ্লানি বেশি পড়ায়। এই আঘাতের ক্ষত বাহ্যিক নয়, বরং তার হৃদয়ের গভীরতম কোণে জমে থাকা ভালোবাসাকে বিষাক্ত করে তোলে। আর হয়তো আমার নীলাঞ্জনের সাথে তাই হয়েছে, কিন্তু আর না। আমি তাকে কখনোই ব্যবহার করব না, আর কাউকে করতেও দেব না। অনেক ভুল করেছে নিজের ইগোর কারণে, নিজের বেস্টফ্রেন্ডকে আঘাত করেছি, নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছে। নিজের ভুল বুঝতে পারার মুহূর্ত ছিল আমার বিবেকের জাগরণ, যেখানে অহংকারের দেয়াল ভেঙে পড়ে গিয়েছিল এবং অনুশোচনার তীব্র আলোয় সত্য উন্মোচিত হয়েছিল। এই উপলব্ধি আমার ভেতরের অহংকার আর ভ্রান্ত ধারণাকে চূর্ণ করে দিয়ে তাকে নতুন করে জীবনকে দেখার সুযোগ করে দিয়েছিল, যে আমার ভুল স্বীকার করার সাহস ও সততার পরিচয়। কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। আজ মনভি এবং আমার মাঝে দূরত্ব, যার জন্য আমি ইরফানকে না, বরং নিজেকে দায়ী করব। সকল সম্পর্কে বিশ্বাসের প্রয়োজন। আমি বন্ধুকে বিশ্বাস করা এবং নিজের ইগোকে সাইডে না রাখা, এই দুটির মধ্যে ইগোকে বেছে নিয়ে অনেক বড় ভুল করেছিলাম। কিন্তু এখন আর সে ভুলের পুনরাবৃত্তি করব না। নীলাঞ্জনাকে আমি ভালোবাসি এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বেঁচে যাব। কখনোই তার কাছে মানুষ হবার চেষ্টা করব না, কারণ কাছের মানুষটা আঘাত করে, আর কাছের মানুষের দেওয়া আঘাত মনে ক্ষত করে, যে ক্ষতের আঘাত এবং দাগ চিরস্থায়ী। আমি আমার নীলাঞ্জনা অপ্রিয় হয়েই পাশে থাকব, ভালোবাসব। দুপুরের বাড়ি ফিরল নীলা আর ইকরা। আজকে তাদের দিন ভালোই কেটেছে। কাল থেকে আবার চিতই পিঠার বিজনেস শুরু করবে, তাই আজকেই ভর্তা বানিয়ে রাখবে। কিন্তু যেহেতু আজকে মুরবির সাথে দেখা করতে যেতে হবে, মনে হয় না সেখান থেকে এসে আজ আর ভর্তা বানানো হবে না। আর যদি একবার ফুপুর খোঁজ পেয়ে যায়, তাহলে তো আজ তার ঘুমই হবে না। দুজন মিলে বাড়ি ফিরে আগে গোসল করে নিল। ইকরা গোসল শেষে নামাজ আদায় করে নিল, আর নীলা ততক্ষণে খাবার গরম করতে লাগলো। ইকরার নামাজ শেষ হলে দুজনে মিলে একসাথে খেয়ে নিবে। খাবার গরম করতে করতে নীলা লিসার কথা ভাবতে লাগলো, কারণ আজ সারাদিনই এই মেয়েটিকে সে ইউনিভার্সিটিতে দেখেনি। সে তো ভেবেছিল গতকাল সে যা করেছে তার রিভেঞ্জ নিতে আজ এই মেয়েটি অন্য কিছু করবে তার সাথে। অবশ্য নীলা তৈরি থাকে সব সময়। নীলা ছোটবেলা থেকে এমন প্রতিবাদী, কেউ কিছু বললে কখনো তাকে ছেড়ে দেয়নি। একবার ছোটবেলায় খেলার সময় তার এক বান্ধবী রাগের মাথায় ইচ্ছে করে তার ডল হাউস ভেঙে ফেলেছিল। তখন নীলার বয়স ছিল 9 কি 10। তখনও সে ওই বান্ধবীদেরকে নিয়ে পুতুল দিয়ে খেলতো। তাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও তাদের অল্প বয়সে কখনই ফোন দেওয়া হয়নি, তাই মাঝে মধ্যে পুতুল দিয়ে খেলতো সে। আর ডল হাউসটি তার খুব পছন্দের ছিল। যখন সেটি তার বান্ধবী ভেঙে ফেললো, তখন সে কান্নাকাটি না করে সঙ্গে সঙ্গে সে বান্ধবীর বাসায় গিয়ে তার একটি ডল হাউস ভেঙে ফেললো। এরপরে নিজের মায়ের কাছ থেকে অনেক বকুনি খেয়েছিল সে। তার মা বলল, সে তোর ডল হাউস ভেঙেছে বলে কি তুইও তার ডল হাউস ভেঙে ফেলবি? তখন নীলা জবাবে বলেছিল, যদি সে ভুলবশত ভাঙতো তাহলে আমি এতটা পাত্তা দিতাম না। কিন্তু সে আমার বাড়িতে, আমার রুমে আমার সাথে আমার পুতুল দিয়ে খেলেই আমার উপর রাগ করে আমার ডল হাউস ভেঙে ফেলেছে। তবে ইচ্ছে করে ভেঙে ফেলেছে, সেই জন্যই তো সে যেমনটা করেছে তার সাথে তেমনটাই করলাম। নীলার মা রাগান্বিত কণ্ঠে বললেন। কুকুর কামড়ে দিলে কি তুইও তাকে কামড়ে দিবি? নীলা জবাবে বলেছিল, কুকুর কামড় দিলে বদলে তাকে কামড় না দিতে পারলেও লাঠি দিয়ে কুকুরকে বাড়ি দিয়ে কুকুরের মাথা ফাটিয়ে তো দিতে পারবো। এই ক্ষমতা এই নীলা মির্জার আছে। সেই দিন নীলার কথা শুনে বাড়ির সকলে বেশ অবাক হয়েছিল, কিন্তু নীলার বাবা এবং চাচার অনেক গর্ববোধ হয়েছিল। তারা বুঝতে পেরেছিল নীলা অনেক সাহসী এবং তেজি মেয়ে হবে ভবিষ্যতে। পুরনো কথা ভাবতে ভাবতে হঠাৎ নীলার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। যখন দেখলেও পুরনো স্মৃতি মনে করতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যেগুলো একসময় তার জন্য আবেগময় হলেও এখন বিষাক্ত। তৎক্ষণাৎ সে অতীতের চিন্তাভাবনা থেকে ফেরত এলো, নিজেকে শাসিয়ে বলল,
কোনো বিষাক্ত স্মৃতি মনে করতে নেই নীলা। আর আজকে তো তোর আনন্দের দিন, তুই ফার্স্ট হয়েছিস, তার উপর আবার প্রাইজ পেয়েছিস। তাই সেসব কাছের মানুষের কথা আজ ভাববি না যারা তোকে আঘাত দিয়েছে। আসলে এই আঘাত কেবল কাছের মানুষগুলোই দেয়। অথচ পেয়ারে লাল আমার অপ্রিয় এবং পর হওয়া সত্ত্বেও আমার জন্য কতটা করলো। সারা রাত জেগে আমার প্রজেক্ট বানিয়ে দিল আমার জন্য। তিনি এতটা কেন করলেন এই প্রশ্নের জবাব আমার কাছে নেই। শুধু এতটুকু জানি মা বাবা এবং চাচাদের পরে এই প্রথম কেউ আমার জন্য এতটা করলো, আমার চোখের পানির মূল্য দিতে পারলো। অপ্রিয় হওয়া সত্ত্বেও পেয়ারে লালের কাছে আমি ঋণী হয়ে থাকবো। জীবনে আর যাই হোক, এমন একটা প্রফেসরের দরকার আছে। কথাগুলো বলেই আনমনে হেসে উঠল নীলা, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। উপলব্ধি করতে পারল নিজের ভুল। মনে মনে নিজের ভুল নিজেকে ধরিয়ে দিতে বলতে লাগলো, তুই তো ওভার সেন্সিটিভ কেন নীলা? একটা মানুষ তোর জন্য যা করেছে অন্যের জন্য তাই করতে পারি। এখানে অস্বাভাবিকতার কিছুই তো নেই। এক ভুল বারবার করবি না। তোর উপকার করেছে তার জন্য একটা থ্যাঙ্কস গিফট দিবি এবং পরবর্তীতে সুযোগ পেলে তার উপকার করে দিবি, না এর থেকে বেশি কিছু ভাববে না। কারো কথা বেশি ভাবলেই তার প্রতি দুর্বলতা চলে আসে। আর নীলা মির্জা কখনো কারোর প্রতি অথবা কারোর জন্য দুর্বল হতে পারে না। সকালে মুনভি মিহানের সাথে কথা বলে চলে এসেছে